আমি আকাশ। আজ বহুদিন পর মামার বাসায় ঘুরতে যাচ্ছি। পড়াশোনার চাপে আগের মতো তেমন আর মামার বাসায় যাওয়া হয়ে ওঠে না। আজ অনেক দিন পর একটু ব্যস্ততা কাটিয়ে ছুটি পেলাম, তাই ভাবলাম মামার বাড়ি থেকে ঘুরে আসি। প্রায় ঘন্টা দুয়েকের পথ, তাই সন্ধ্যা রাতেই রওনা দিলাম। পৌঁছাতে পৌঁছাতে সেই 8টা কি 9টা বেজে যাবে হয়তো। মামার বাড়ির যাবার একটি সমস্যা, সন্ধ্যা নামলেই যেন মনে হয় গভীর রাত। চারিদিকে একটু আলোর ছিটেফোঁটা দেখা যায় না। জ্যোৎস্না রাতে রাস্তা ঝকঝকে আলোয় চকচক করলেও অমাবস্যার রাতে বিদঘুটে আলোয় এক ধাপ পরে কি আছে তা দেখা মুশকিল হয়ে পড়ে। আর কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা শিয়ালের ডাকে বুকের ভিতর খচ করে ওঠে। কিন্তু কথায় আছে, মামা বাড়ি ভারী মজা, তাই সব কিছু উপেক্ষা করে মামা বাড়ির দিকে যাচ্ছি। যা ভেবেছিলাম তাই, এতদিনও এই জায়গার আর কোনো পরিবর্তন হলো না। যেই জায়গার মানুষেরই পরিবর্তন হয়নি, সেখানে এই জায়গার দোষ দিয়ে লাভ কি? এই জায়গাটি শহরাঞ্চল হলেও এই জায়গাটির হাবভাব মোটেও শহরের মতো নয়। শহরে যেখানে সন্ধ্যা নামলেই বৈদ্যুতিক আলোয় চারপাশ ঝকঝকে করে, সেখানে এই জায়গায় বিদঘুটে অন্ধকার ছেয়ে যায়। অনেক দিন পর আসার কারণে মামার বাড়ির পথ প্রায় ভুলেই গিয়েছি। তার মধ্যে কালো অন্ধকারের চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, আর চেনাও যাচ্ছে না। কোন দিকে যাব আর কোন দিকে যাব না কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছে পথঘাট সব হারিয়ে গুলিয়ে ফেলেছি। হাতে গোনায় কিছু কিছু জায়গায় হারিকেনের আলো দেখা গেলেও অধিকাংশ বাড়ি যেন কালো অন্ধকারে ছেয়ে আছে। এখানকার মানুষের বেখেয়ালিপনার কারণে বিদ্যুৎ এখনও সরবরাহ হয়নি, তাই হারিকেন আর একঝাঁক জোনাকি পোকার আলোয় তাদের ভরসা। কবরস্থানের পাশে আসতেই বুকের ভিতর একটি আচমকা আতঙ্ক ভর করল। কেন জানি না, আগে আমার এমন কখনো মনে হয়নি, কিন্তু আজকে কেমন অস্থিরতা কাজ করছে। চারপাশ শুনশান একটি পরিবেশ, কোনো আওয়াজ নেই, শুধু নিস্তব্ধতা। চারদিক খা খা করে বেড়াচ্ছে, আশেপাশে একটি মানুষও নেই। এই তো পৌঁছে গিয়েছি আমার মামার বাড়িতে। যাকগে, পৌঁছে গিয়েছি, আর কোনো চিন্তা নেই। কি রে বাবা, এতদিন পরে মনে পড়ল তোর মামিকে, আর এতই রাত করে কেন এলি? ওই আর কি, দেরি হয়ে গেল। অনেকটা পথ পেরিয়ে আসলি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আয়, তাড়াতাড়ি খেয়ে নে। আগে তো ভিতরে আসতে দাও। আহা, দেখছিস কি ভুলো মন আমার। আয় 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 বাবা, ভেতরে আয়। না গো মামি, আর খাবো না। আসার পথে বাড়ি থেকে বেরিয়ে দেখি হোটেলে বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, তাই আর নিজেকে সামলাতে না পেরে 2 প্লেট বিরিয়ানি খেয়েই তবেই রওনা হয়েছি। তোমার বাড়ি আসতে যেয়ে পেরেশানির মধ্যে পড়েছিলাম, কোন দিকে যাব কোন দিকে যাব না সেটাই বুঝতে পারছিলাম না। অন্ধকারে পথঘাট একদম গুলিয়ে ফেলেছিলাম। ভালোই ভালোই শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। যা, তাহলে শুয়ে পড়। অনেক রাতই তো হলো, সকাল সকাল উঠে একটু জায়গাটা ঘুরে দেখিস, এমনিতেই সবই চিনতে পারবি। মামা মামি আমাকে প্রচণ্ড ভালোবাসে। তাদের কোনো সন্তান নেই, আমাকেই তারা নিজের সন্তান মনে করে। ছোটবেলায় যত আবদার ছিল সবই যেন মামার কাছেই ছিল। বয়সের সাথে সাথে সব কিছু বদলে গিয়েছে।
এখন মামার বাড়ি খুব বেশি আসা হয় না, তাই এসেছি যখন বেশ কয়েকদিন থেকেই তারপর বাড়ি ফিরব। চোখটা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, আর যেন তাকিয়ে থাকতে পারছি না। ঘন্টা দুয়েকের জার্নি করেই যেন বেশ ক্লান্ত হয়ে পড়েছি। চোখ দুটো ক্লান্ত হয়ে পড়েছে, আর তাকিয়ে থাকতে পারছি না। এবার তাদের আরাম দেওয়ার পালা। বলতে বলতেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করেই কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে যায়। আমি তাড়াহুড়ো করে উঠে বসে পড়লাম। তারপর চারিদিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কে কাঁদছে, কিন্তু ঘরের আশেপাশে কারোরই দেখা পেলাম না। আর থাকারও তো কথা নয়, এই বাড়িতে আমি, মামা আর মামি ছাড়া আর কেউ তো নেই। আমি মনের সন্দেহ দূর করতে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। জানালার পাশে দাঁড়াতেই এক দমকা হাওয়া বয়ে গেল। দমকা হাওয়ায় শরীর যেন শিউরে উঠল। চারপাশে বিদঘুটে অন্ধকার চেয়ে আছে। জানালা থেকে কবরস্থানটি আবছা আবছা দেখা যাচ্ছে। অস্পষ্ট কবরস্থানের দিকে তাকাতেই মনের ভিতরে একটি ভয় কাজ করতে শুরু করলো। মনে হলো কিছু একটা হতে চলেছে। বাতাসের গতি আরও বাড়তে লাগলো। বাড়ির ভেতরে থেকেও মনে হচ্ছে যেন আমাকে উড়িয়ে নিয়ে অন্য কোথাও ফেলে দিবে। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিরে, ভয় পেয়ে গেলি নাকি? কে আছো এখানে? কে আছো? কি হলো? আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে? কে আছো আশেপাশে? ভয়ঙ্কর বিচ্ছিরি এক অট্টহাসি, যেন হাসিতে পুরো শরীর কেঁপে উঠছে। আবার স্তব্ধ হয়ে গেল পরিবেশ। চারিদিকে একটি পাখির সারা শব্দও নেই, অথচ একটু আগেও যেন মনে হলো পরিবেশটা কি অস্থির। কোনো অশরীরই যেন ঢুকে পড়েছে এই পরিবেশে। নিমেষে আবার স্তব্ধ। কিন্তু একটি মেয়ের কান্নার আওয়াজ আর সেই কথাগুলো বেশ ভাবাচ্ছিল আমাকে। কিছুতেই যেন ঘুমোতে পারছিলাম না। আর একটু চোখ জোড়ো লেগে আসলে আবার সেই আতঙ্কে চমকে উঠলাম। পরদিন সকাল, ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে গেলাম। মামা মামি কাউকেই কিছু জানালাম না। তারা অকারণে অতিরিক্ত চিন্তা করবে বলে আর কোনো কথাও বললাম না। আমি এক পা দুপা করে কবরস্থানের সামনে যেতে লাগলাম। আমার কেন জানি মনে হচ্ছে কাল রাতের ঘটনা নিছক একটি কাকতালীয় ব্যাপার নয়। এখানে কিছু রহস্য রয়েছে, আর এই রহস্য এই কবরস্থানকে জুড়েই। তাই ঘুম থেকে উঠে প্রথমেই এই কবরস্থানের সামনে এলাম। কি গো ছোকরা, ওই কবরস্থানের আশেপাশে ঘুর ঘুর করছে কেন? না গো চাচা, তেমন কিছুই না, এমনি দাঁড়িয়ে চারপাশটা দেখছি। তা তুমি কি এই জায়গায় নতুন নাকি? হ্যাঁ, এই জায়গায় আমার মামার বাড়ি, খুব বেশি যাতায়াত নেই বললেই চলে। তাই তো বলি, এই জায়গায় কোনো ছোকরার এত সাহস হবে না দাঁড়িয়ে থাকার। তুমি চলে যাও, বেশিক্ষণ এখানে মোটেও নিরাপদ নয়। কেন? এই কবরস্থানটি পড়ে থাকতো, কেউ আশেপাশে আসে না, কেউই না। কেন চাচা, এই কবরস্থান পরিত্যক্ত কেন? চলে যাচ্ছেন কেন? আমাকে বলে যান দয়া করে, কেন এই কবরস্থানটি পরিত্যক্ত? কি গো চাচা, বললেন না? আমার কথার প্রত্যুত্তরে চাচা কোনো উত্তর দিলেন না। অস্বাভাবিক আচরণ দেখিয়ে চলে গেলেন। এত দ্রুত গতিতে হাঁটলেন যে এক সেকেন্ডেই যেন
তা 10 পা এগিয়ে গিয়েছেন। আজ সারাদিনের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে। কোথায় কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শুধু মনের ভিতর আচমকা ভয় কাজ করছে, কিছুতেই ঘুম আসছে না। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে করতে কি যেন মনে হলো। আমি আবার উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। জানালার পাশে গিয়ে দাঁড়াতেই ওই দূরের কবরস্থানে একটি সাদা শাড়ি পরা মেয়েকে স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটির মুখ থেকে লাল লাল রক্ত ঝরছে, চুল উড়ছে, দাঁত দুটো বিশাল বিশাল লম্বা। বাতাসের দমকা হাওয়ায় প্রবল স্রোতে মেয়েটি ভাসছে। হঠাৎই আমার চোখ পড়ল মেয়েটির সাথে আরও একজনকে। ভালো করে লক্ষ্য করে দেখি লোকটি আর কেউ নয়, আজ সকালে যে লোকটার সাথে কথা হলো সে। আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লাম। আমিও তাদের সাথে সাথে কবরস্থানের ভিতরে ঢুকে পড়লাম। কবরস্থানের ভিতরে ঢুকেই দেখি মেয়েটি তার ভয়ঙ্কর চেহারা নিয়ে তাকিয়ে আছে চাচার দিকে। আমাকে মেরো না, আমাকে দয়া করে ক্ষমা করে দাও, শেষবারের মতো ক্ষমা করে দাও, আমাকে মেরো না, দয়া করে মেরো না আমাকে। তোর মতো মানুষের এই পৃথিবীতে কোনো জায়গা নেই। তোর মতো পাপীর আর বেঁচে থাকার কোনো অধিকারও নেই, বুঝলি? না না, আমাকে মেরো না। এ কথা শেষ হতে না হতে মেয়েটি রহিম চাচার মাথা থেকে শরীরটা আলাদা করে দেয়। আমি সেখানে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখে আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে সেখানেই কাঁপছিলাম। ঠিক সে মুহূর্তে চোখের পলক পড়তে না পড়তেই দেখি মেয়েটি আর সেখানে নেই। আমার ঠিক সোজা বরাবর দাঁড়িয়ে রয়েছে। কি ছোকরা, কি দেখছিলি? খুব খুব ভয় পেয়ে গেলি নাকি? বলেই মেয়েটি ক্রমশ আমার দিকে আরো এগিয়ে আসছে। তার বাতাসে চুলগুলো উড়ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে পালিয়ে আসি বাড়িতে। পরদিন সকাল হতেই আমি মামার বাড়ি চলে আসি এবং আর কোনোদিন সেখানে যাব না বলেই সিদ্ধান্ত নিলাম। কেদিন সবাইকে চমকে উঠে।
সবাইকে চমকে দেব, করবেন বেশে ভরে ভেসে দাঁড়াবো, কত সুন্দরী নায়িকায় আমার, আমি হিরো হব। যা খুশি তাই, ইচ্ছা ইচ্ছা। পেন করে ভেসে
কত সুন্দরী নৌকা আমি ওই যে দুজন লোক হাঁটিয়া হাঁটিয়া যাচ্ছে বাপ কা বেটা বেটা কা বাপ এই আনটা হোন্ডা চলে গেল মনে হইল একটা দুইটা অটো রিক্সা আসতেছে এখানে শরীফ নামের এক ভদ্রলোক আসতেছে দিক দিয়ে কত সুন্দরী বাগান কৃষি বাগান কৃষি ইচ্ছা 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 তোমার দাও দাও আমরা আছি এখন ঘন জঙ্গলে